দেখো রেওয়া মিল, তো রেওয়া মিল যখন পড়তে যাচ্ছি, রেওয়া মিল পড়ার আগে আমরা একটু গল্প করি যে রেওয়া মিলটা কী সেটা বিষয়ে। তো আমি বলবো রেওয়াজ অনুসারে দুজনকে মিল করে দেওয়ার নামই রেওয়া মিল। তো রেওয়াজ অনুসারে দুজনকে মিল করে দেয় কীভাবে? আমরা দেখো বিয়ে দিতে গেলে একটা ছেলেকে এবং একটা মেয়েকে আনুষ্ঠানিকভাবে দুইটা ফ্যামিলি একসাথে মিল করায় দেয়, বিয়ে করায় দেয়। তাহলে এই যে দুইটাকে মিল করায় দেয় বা বিয়ে করায় দেয়, এটাকে আমি বলছি হচ্ছে রেওয়া মিল। আর রেওয়া মিলে বিয়ে করলে কি হয়, বিয়ের দিনে আমরা সবাই তখন কি করি, মানে আমরা সবাই মিলে তখন কি দাওয়াত খেতে যাই। তো ব্যাপারটা বোঝো। তো রেওয়া মিলে কে যায়, মানে ওই যে বিয়েতে বা বিয়ের দাওয়াতে কে যায়, সবাই যায়, মানে ছেলে মেয়ে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ, তাই সবাই যায়। তো রেওয়া মিল বলতে সাধারণত এরকম যে সবাই রেওয়া মিলে যাই, ওইখানে কি থাকে, বিভিন্ন রিসিপশনিস্ট থাকে। ধরো তুমি কি করছো, ধরো কোনো একটা জায়গাতে তোমার কোনো আত্মীয়র বিয়ে, তুমি কি করছো, এখানে দাঁড়িয়ে আছো, রিসিভ করছো কাউকে না কাউকে, সবাইকে রিসিভ করছো, রিসিভ করে বলতেছো ধরো দুইটা সারি আছে, এক সারি বাম দিকে এক সারি ডান দিকে, এখন যে আসতেছে তাকে সালাম দিচ্ছ বা তাকে কর্মজন করছো যে ভাই ভালো আছেন, কেমন আছেন, কি অবস্থা, এগুলো বলতেছো। বলার পরে বলছো ঠিক আছে স্যার বা চাচা বা মা খালু বা আপনি ওই যে ওইখানে বসেন, আপনি ওইখানে বসেন, কি করছো এখানে বসাচ্ছ, এখানে নিয়ে যে বসাচ্ছ। তো এই যে একজন রিসিপশনিস্ট যে কাজটা করতেছে, নিয়ে যে এখানে বসাচ্ছে ওইখানে বসাচ্ছে, এই যে বসানোর ব্যাপারটা, এটাই আসলে আমরা রেওয়া মিলে কাজ করব। তো আমরা কি করি, কাউকে নিয়ে এসে ডান সারিতে বসাই দেই, ছেলে পক্ষকে দেখাচ্ছে ডান সারিতে বসালাম, বাম আবার মেয়ে পক্ষকে ডান সারিতে বসালাম, এটা ব্যাপার। বাট দেখে দেখে আমি কাউকে ডান সারি বাম সারিতে বসালাম, এবং কখনো কখনো ওইখানে কি আসে দেখা যাচ্ছে কুকুর বিড়ালও আসতে পারে, বা দেখা যাচ্ছে আবার অন্য কোনো ভিআইপি মানুষ আসতেছে, যাকে দেখা যাচ্ছে এই গরমের মধ্যে বা কোনো ওইখানে না বসিয়ে তাকে আলাদা করে আবার নিয়ে যে বসানো হচ্ছে। যে ভালো করে খেয়াল করে দেখবা যে বরপক্ষ বা স্পেশাল যারা গেস্ট তাদেরকে আলাদা করে রাখা হচ্ছে, ওইখানে নিয়ে আসা হয় না। তো আমরা এই কাজটাই করব। তো কি বিয়ে বাড়িতে কে যায়, সব মানুষই কিন্তু দাওয়াত খেতে বিয়ে বাড়িতে যায়। তো আমি বলবো, আমি তোমাদের বলেছি যে হিসাব বিজ্ঞানে যতগুলো হিসাব আছে সবগুলোকে আমরা কি বলছি, সবাই আদম। তো এই সবাই আদম কোথায় যাবে, রেওয়া মিলে যাবে দাওয়াত খেতে। এই তার মধ্যে কি আছে দেখো, সবাই আদম, আদম, এই সব আদম কি যাবে, রেওয়া মিলে যাবে। তো রেওয়া মিলে আমি কি বললাম, কাজ বললাম এরকম যে শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে ডেবিটে কোনটা বসবে, ক্রেডিটে বসবে কোনটা বসবে, অর্থাৎ বাম সাইডে কোনটা বসবে, ডান সাইডে কোনগুলো বসবে, সেগুলো শুধুমাত্র আমাদের কি করা, বুঝিয়ে বুঝিয়ে হচ্ছে ইন্ডিকেট করে লিখে দেওয়া। তো এই সবাই আদম দেখো দন্তের সাথে সম্পত্তি ব্যয় উত্তোলন, সবাই বসবে কোন দিকে, সবাই বসবে হচ্ছে আমাদের ডেবিট দিকে, এবং আদম বসবে কোন দিকে, আদম বসবে ক্রেডিট দিকে। সবাই ডেবিট, আদম ক্রেডিট, এগুলা বসবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদি বিপরীত হয়, যদি বিপরীত হয় তাহলে বিপরীত দিকে বসবে। যদি কি হয়, বিপরীত হয়, তাহলে বিপরীতটা কোন দিকে বসবে, এই বিপরীত দিকে বসবে। এখন বিপরীত বলতে কি বোঝায়, আবার দেখো আদম যখন আসছে, আদমের গুলা কোথায় বসবে, আদম তো বসবে ক্রেডিট, কোথায় বসবে, ক্রেডিট বসবে। কিন্তু আদমের বিপরীত যদি হয় তাহলে কোথায় বসবে, ডেবিটে চলে আসবে। এখন আমরা বলছি যে এই বিপরীতটা কি, বিপরীতটা কি। তাহলে দেখো তো প্রথমে যদি বলি এখানে ব বা দন্ত স, আচ্ছা সম্পত্তিতে আমরা কি বলি, সম্পত্তি যেমন দেখো আসবাবপত্র, এটা একটা সম্পদ। আবার বতে যদি ব্যয়ের কথা বলি তাহলে দেখো তো ক্রয় কি একটা ব্যয় না। কিন্তু যখন আমরা পণ্যটা ক্রয় করি, করার পরে ওই পণ্যটা দেখা যাচ্ছে অনেক সময় আমরা ফেরতও দিয়ে দেই। যখন আমরা বলছি ক্রয় ফেরত, কি বলছি, ক্রয় ফেরত। যখন ক্রয় ফেরত বলছি, দেখো ক্রয় করছি যখন, তখন পণ্যটা আমার কাছে আসতেছে এবং দেখো নগদ টাকা চলে যাচ্ছে বা বাকিতে হইলে যাচ্ছে না, পাওনাদার তৈরি হচ্ছে। কিন্তু যখন আমাদের ওই ক্রয়কৃত পণ্যটা ফেরত দিচ্ছি, তাহলে পণ্যটা এবার চলে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে না, বিপরীত হচ্ছে। তো ক্রয় ফেরতকে কি বলছি আমরা, ক্রয়ের বিপরীত, অর্থাৎ ব্যয়ের বিপরীত। তো এই ব্যয় বিপরীতের ক্ষেত্রে আরেকটা কথা বলে থাকি যে একটা হিসাব বৃদ্ধি পেলে যদি অপর আরেকটা হিসাব কমে যায়, তাহলে যে এই যে হিসাবটা বৃদ্ধি পেলে আরেকটা হিসাব কমে যাচ্ছে, এই হিসাবকে বলা হচ্ছে তার বিপরীত হিসাব। কেননা দেখো আমরা ধরো ক্রয় করলাম কত, ক্রয় মনে করো 20,000 টাকা ক্রয় করলাম, করার পরে এখান থেকে আমরা ক্রয় ফেরত দিলাম, ক্রয় ফেরত, তাহলে ক্রয় ফেরত কত দেখো 2,000 টাকা। তাহলে আমাদের নিট ক্রয় কত বেরোবে, নিট ক্রয় বেরোবে কিন্তু 18,000 টাকা। তাহলে এই যে ক্রয় আর এই ক্রয় ফেরত, আমরা ক্রয় ফেরত তাহলে কি বলছি, এই ক্রয়ের বিপরীত, ক্রয়ের বিপরীত হিসাব কোনটা, ক্রয় ফেরত হিসাব। ঠিক এরকম আমাদের অনেকগুলো আছে, যেমন বিক্রয়টা কি, আয় না, দেখো তো বিক্রয়টা আমাদের আয়, তাহলে বিক্রয়টা কোথায় বসবে, বিক্রয় আমাদের আয়, তাহলে বিক্রয় বসবে অবশ্যই ক্রেডিট দিকে। কিন্তু যদি বিক্রয় ফেরত হয়, বিক্রয়
ফেরত। তাহলে বিক্রয় ফেরত হচ্ছে বিক্রয়ের বিপরীত, কারণ বিক্রয় ফেরত যত বেশি হবে বিক্রয় তত কমে যাবে, তাহলে বিক্রয় ফেরত হচ্ছে বিক্রয়ের বিপরীত। ঠিক তেমনিভাবে আমাদের আরও অনেকগুলো আছে, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি। যদিও আমি এটা পরে বলছি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে আমাদের দেনাদারের বিপরীত, কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতি যত বেশি হবে আমাদের দেনাদার তত কমে যাবে। এরপরে আছে পুঞ্জীভূত অবচয় হিসাব। পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমাদের সম্পত্তির বিপরীত হিসাব বা প্রতি হিসাব। তো এইগুলো বিপরীত যে হিসাবগুলো থাকবে সেগুলো কোন দিকে বসবে? বিপরীত দিকে বসবে। অর্থাৎ সম্পত্তি ব্যয় উত্তোলন, হর্ষইতে গত দিনে বলেছি, দেখো হর্ষইতে আমি কি বলছি? উত্তোলন বলেছি, হর্ষই থেকে আসছে হর্ষউ, আর হর্ষউতে বলেছি উত্তোলন। তাহলে সম্পত্তি ব্যয় উত্তোলন বসবে ডেবিট দিকে, আয় দায় মূলধন বসবে ক্রেডিট দিকে। এরপরে সম্পদ ব্যয় উত্তোলনের পরবর্তী মানে বিপরীত যদি বসে তাহলে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে। অর্থাৎ সম্পত্তির বিপরীত হলে ক্রেডিট, ব্যয়ের বিপরীত হলে ক্রেডিট। এরপরে আয়ের যদি বিপরীত হয় তাহলে ডেবিট, মানে দায়ের বিপরীত হলে ডেবিট, মূলধনের বিপরীত হলে ডেবিট দিকে বসবে। তো এটা গেল প্রাথমিকভাবে। আমরা যদি এই জাস্ট এতটুকু মনে রাখতে পারি যে সবাই ডেবিট আদম ক্রেডিট। দেখো আমরা এখানে বলছি না যে আদম সবাই, এটা কি বলছি? এটা বলতেও দেখো কেমন একটা খাপ ছাড়া লাগতেছে। আমরা বলছি সবাই আদম, মানে কি আমরা সবাই মানুষ। সবাই মানুষ না বলে আমরা বলছি সবাই আদম, যা হিসাব বিজ্ঞানের যতগুলা হিসাব আছে সবগুলাকে এর মধ্যে নিয়ে চলে আসবে। আর তাহলে সবাই আদম, সবাই বসবে ডেবিট দিকে, আদম বসবে ক্রেডিট দিকে। যেমন বিয়ে বাড়িতে সব মানুষই কি দাওয়াতে যায়, বিয়ে করুক আর না করুক সবাই কি বসে? দাওয়াত খেতে বসে। তো আমাদের কাজ কি? এখানে একজন রিসিপশনিস্ট আমি কি করব? কে ডেবিট দিকে বসবে, কে ক্রেডিট দিকে বসবে, সেগুলো আমি বসিয়ে দেব। এগুলো হচ্ছে ব্যাপার। তো তারপরে দেখো আমি এখন যখন এই যে সবাই আদম, এরপরে বিপরীতগুলো বুঝলাম, এরপরে কিছু স্পেশাল টুলস আছে বা স্পেশাল কিছু এন্ট্রি আছে যেগুলো আমাদের জানা থাকা দরকার। তাহলে এই কয়েকটা রুলস যদি খাতা কলম তোমাদের হাতে থাকে তাহলে একটু লিখে নাও, আমি বলে দিচ্ছি। দেখো যত সঞ্চিতি আছে সব কোন দিকে বসবে? সব ক্রেডিটে বসবে, সব ক্রেডিটে বসবে, শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে। কোনটা বাদে? শুধু পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে। তাহলে পাওনাদার বাট্টা সঞ্চিতি তাহলে কোন দিকে বসবে? পাওনাদার বাট্টা সঞ্চিতি বা প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি বসবে ডেবিট দিকে। এছাড়া যত সঞ্চিতি আছে সকল বসবে ক্রেডিট দিকে। এরপরে আমাদের এখানে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে 2 নম্বর যদি বলি, সেটা হচ্ছে এই যে পণ্যর ক্ষেত্রে বা হিসাবের ক্ষেত্রে তারিখ দেওয়া থাকে, দেখবা। তো তারিখের ক্ষেত্রে কোনগুলো বসাবো না, এই নিয়ে অনেক ঝামেলা হয়। তো খুব সহজ করে বলছি, সবার ক্ষেত্রে কি করব? শেষেরটা আসবে, শেষেরগুলো আসবে, কিন্তু আসবে না তাহলে কোনগুলা? প্রথম দিকের আসবে না। প্রথম দিকে অর্থাৎ প্রথম তারিখ যেটা থাকবে সেইগুলা কি হবে না? আসবে না। আসবে না। শুধুমাত্র উল্টাটা কোন জায়গায়? উল্টা হবে হচ্ছে মজুদের ক্ষেত্রে। মজুদ পণ্যর ক্ষেত্রে কি করব আমরা? উল্টা হবে। উল্টা হবে কার ক্ষেত্রে? মজুদ পণ্যের জন্য। তো মজুদ পণ্যের ক্ষেত্রে তাহলে কি হবে? মজুদ পণ্যের ক্ষেত্রে হচ্ছে সমাপনীটাই আসবে না, সমাপনীটা আসবে না, কিন্তু প্রারম্ভিকটা আসবে। এই একটা ব্যাপার খেয়াল করো। তাহলে দেখা যাচ্ছে আমাদের মাঝামাঝি মানে এর মধ্যে ব্যতিক্রম কিছু ব্যাপার আছে, সেটা আমি পরে বলতেছি যে কীভাবে হবে। যে সবার ক্ষেত্রে বিশেষ করে এখানে যদি আমি আরও ভালো করে ইন্ডিকেট করে দেই তাহলে সেটা হবে হচ্ছে চলতি সম্পদ। এই সবগুলাই কি হবে? চলতি সম্পদ দেওয়া থাকে। তো চলতি সম্পদ যেগুলো আছে বা চলতি সম্পদ, চলতি দায়, এগুলোর ক্ষেত্রে সাধারণত হয়। তো চলতি সম্পদ, চলতি দায়ের ক্ষেত্রে যদি বলি তাহলে কি হবে? সবার ক্ষেত্রে শেষেরটা আসবে, প্রথমটা আসবে না। তো এটা আমি জাস্ট একটা গল্পের মাধ্যমে তোমাদের বলছি। ধরো তুমি সকালবেলা বেরোছে, তোমার পকেটে ধরো অনেক টাকা আছে, 8-10 হাজার টাকা আছে। এখন যত টাকা আছে তুমি সকালবেলা বের হয়ে এইখানে ওইখানে ঘুরেছো, খরচ করে ফেলেছো। এখন যখন সন্ধ্যাবেলা হয়েছে তখন তোমার পকেটে হাত দিয়ে দেখছো তোমার কাছে কোনো টাকা নাই। এখন তুমি যদি হচ্ছে রাস্তা দিয়ে হেঁটেও যাও আর যদি কোনো ফকির জানতে পারে বা বুঝতে পারে যে তোমার কাছে কোনো টাকা নাই, দেখো তোমার কাছে কেউ একটা চাইবেও না টাকা। কারণ কি? তোমার কাছে কোনো টাকা নাই, তুমি কোনো টাকা দিতে পারবে না এবং তুমি কোনো রেস্টুরেন্টে যাইতে পারবে না, কোনো কিছু খাইতে পারবে না, কেন? এখন তোমার কাছে কিছু নাই। আমরা অনেক সময় গল্প শুনেছি দাদা দাদি নানা নানি এর অনেক সম্পত্তি ছিল, এই সেই হাবি জাবি, কিন্তু তখন তো ওইটা দেখে তো এখন আমার লাভ নাই। এখন আমার কাছে কি আছে আমি সেটা দেখবো। তো এই সম্পত্তি দায়ের ক্ষেত্রে বছরের শেষে রেওয়া মিল তৈরি করা হয়, আর ওই রেওয়া মিলে
এখন কতটুকু সম্পদ আছে, কতটুকু দায় আছে, এইটাই আমাকে দেখতে হবে, আমার বছরের প্রথমগুলো দেখতে হবে না। এজন্য যদি আমাদের প্রারম্ভিক ব্যাংকে জমা থাকে, প্রারম্ভিক দিনাদার থাকে, প্রারম্ভিক প্রাপ্য হিসাব থাকে, প্রারম্ভিক পাওনাদার থাকে, তাহলে সেগুলো রেওয়া মিলে আসবে না। কিন্তু যদি সমাপনী থাকে সেগুলো রেওয়া মিলে আসবে। তাহলে আমি কি বলছি, সকল ক্ষেত্রে শেষেরগুলো আসে, প্রথম দিকের আসে না। উল্টা কার জন্য? মজুদের জন্য। এখন অনেকে বলবে ভাই সমাপনী মজুদ পণ্য তো কখনো কখনো রেওয়া মিলে আসে। হ্যাঁ ভাই, কখনো কখনো রেওয়া মিলে আসে, সেটা আমি তোমাদের, তাহলে আমি বলছিলাম কি, সবার ক্ষেত্রে শেষেরগুলো আসে, প্রথমে যেটা অর্থাৎ প্রথম তারিখের বা বছরের প্রথমে, মাসের প্রথমে, সেটা রেওয়া মিলে আসে না। বছরের শেষে যেটা, সেটা রেওয়া মিলে আসে। আমি এরপরে উদাহরণ দিচ্ছি কিছু। তো সেক্ষেত্রে তোমরা অনেকেই বলবে যে সমাপনী মজুদ পণ্য ভাই কখনো কখনো রেওয়া মিলে আসে, কখনো কখনো রেওয়া মিলে আসে না। তো কখন আসে, কখন আসে না, কখন নিয়ে আসবো, কখন নিয়ে আসবো না, সে বিষয়ে আমি বলতেছি। দেখো, এটা একটু মাথায় রাখবে যে সমাপনী মজুদ পণ্য এবং দেখো সমন্বিত ক্রয়। দেখো তো, সমাপনী মজুদ পণ্য এবং সমন্বিত ক্রয়, আমি এটা নিয়ে একটা ছন্দ বানাইছি বা একটা গল্প বানাইছি, ছোট্ট গল্প, বেশি না। সমাপনী মজুদ পণ্য, সমন্বিত ক্রয়, তারা পরস্পর যমজ ভাই, একসাথে আসে, একসাথে যায়, একসাথে বসে, একসাথেই খায়। কোথায়? দাওয়াতখানায়। আর দাওয়াতখানা কোথায়? এই যে আমরা বললাম একটু আগে, দাওয়াতখানা রেওয়া মিল, রেওয়াজ অনুসারে দুজনকে বিয়ে দিয়ে দাওয়াত খাচ্ছি আমরা, তো সেখানে রিসিপশনিস্ট আমি। তাহলে যে সমাপনী মজুদ পণ্য, সমন্বিত ক্রয়, তারা পরস্পর যমজ ভাই, একসাথে আসে, একসাথে যায়, একসাথে বসে, একসাথেই খাই। কোথায়? দাওয়াতখানা। দাওয়াতখানা কোথায়? রেওয়া মিল। এটা জাস্ট তোমাদের মনে রাখতে হবে না, কিন্তু জাস্ট এতটুকু মনে রাখো যে তারা দুজন কি যমজ ভাই। এখন বলবে যে ভাইয়া কেন তারা যমজ ভাই? তো দেখো, আমরা জানি যখন কি করা হয়, কোনো যমজ ভাই জন্মগ্রহণ করে বা কোনো যমজ সন্তান জন্মগ্রহণ করে, তখন আমরা কি করি, তাদের নামটাও কাছাকাছি রাখার চেষ্টা করি, এবং এটা জানি যে তাদের দুজনের চাওয়া পাওয়া এগুলো একই রকম, যে দুজনে একই কালারের টি শার্ট পরবে, একই জায়গায় গেলে একসাথে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। তো এখানে দেখো, সমাপনী মজুদ পণ্যর ক্ষেত্রে কি দন্তস্ব লাগছে, এখানে সমন্বিত ক্রয় লিখতেও কি লাগছে, দন্তস্ব লাগছে। তার মানে নামটা কি আছে, সেম আছে। এরপর দেখো, এরও ম লাগতেছে, এরও ম লাগতেছে। তো যমজ ভাই একই নাম রাখলে চিন্তা সমস্যা, এই জন্য পরবর্তীতে কি আছে, নামটা হয়তো একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিন্তু এই দুটোই আমাদের কি, অবশ্যই এই দুটো আমাদের যমজ ভাই। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি প্রথমে বলেছি তারা কি একসাথে আসে, একসাথে যায়, একসাথে বসে, একসাথেই খাই দাওয়াতখানায়। তার মানে হচ্ছে সমাপনী মজুদ পণ্য সাধারণত রেওয়া মিলে বসবে না। আমি আবার কি বলছি, সমাপনী মজুদ পণ্য সাধারণত রেওয়া মিলে বসবে না, কিন্তু যদি তার যমজ ভাই থাকে তবে রেওয়া মিলে বসবে। আর যদি যমজ ভাই না থাকে তাহলে একা একা সে রেওয়া মিলে বসবে না। কেন? কেননা তারা হচ্ছে যমজ, তারা হচ্ছে যমজ। তো এরপরে যদি আমি আসি, দেখো প্রারম্ভিক মজুদ পণ্য, যেটা নিয়ে আমাদের সমস্যা হয়, প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস ধরো হচ্ছে, এখন যদি একটু খেয়াল করি, দেখো বিষয়টা, যে ধরো প্রারম্ভিক মানে কি, প্রারম্ভিক মানে কি প্রথমে না, আমরা প্রথমে বুঝি না, মানে কি যেটা প্রথমে হয়েছে বা প্রথমে কাজ করে সেটা কি প্রারম্ভিক। তো প্রারম্ভিক মজুদ পণ্য অর্থাৎ বছরের শুরুতে প্রথমে যে মজুদ পণ্যটা ছিল সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। এখন দেখো, যদি আমি মনে করিনি এরা হচ্ছে যমজ ভাই, এদের একটা দাদান, এদের এক মানে হচ্ছে তোমার এক বাপের কাছ থেকে ছিল, এবং এরাও কি ছিল, এক বাপের কাছে ছিল। এখন হচ্ছে অর্থাৎ এদের দাদা হচ্ছে এক দাদার দুই ছেলে, ধরো একজনের নাম হচ্ছে করিম, একজনের নাম বললাম আমি খরিম। করিমের হচ্ছে দুই ছেলে, একটা সমাপনী মজুদ পণ্য, একটা সমন্বিত ক্রয়। আর এখানে হচ্ছে খরিমের হচ্ছে ধরো প্রথমে একটা ছেলে হয়েছে, তার নাম হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। যেহেতু প্রথমে হয়েছে, ও বড়, তাই এ প্রারম্ভিক। প্রথমে হয়েছে না, প্রথমে হলে কি, যে প্রথমে হয়েছে তাকে কি বলছি, প্রারম্ভিক মজুদ পণ্য। এখন দাওয়াত খাওয়া নিয়ে যদি গন্ডগোল শুরু হয়, দেখো এ প্রথমে হয়েছে, তো সব থেকে অধিকার কার ছিল, এর ছিল। এরা দুজন তো একসাথে হয়েছে এবং পরে হয়েছে। তো প্রারম্ভিক মজুদ পণ্য যখন প্রথমে হয়েছে, এরপরে কি করছে, এদের দুজনের সাথে মারামারি লাগার জন্য এ কি করেছে, একজনকে কিনে নিয়ে আসছে, ধরো ক্রয় বা কৃত পণ্যের ব্যয়, ব্যাপারটা বোঝো, ক্রয় বা কৃত পণ্যের ব্যয়। তো বিষয় হচ্ছে, যদি এরকমটা থাকে, ধরো এ থাকলো না, এ ধরো তখন থাকলো না, কিন্তু এরা দুজন আছে, একটা সমাপনী মজুদ পণ্য আছে, প্রারম্ভিক মজুদ পণ্য আছে, এই দুইটা আছে, খেয়াল করো। তাহলে বলো তো এবার, এই দুইটার মধ্যে কোনটা রেওয়া মিলে বসবে, এই দুটোর মধ্যে কোনটা রেওয়া মিলে বসবে, আমাকে একটু জানাও। যে প্রারম্ভিক মজুদ পণ্য আর সমাপনী মজুদ পণ্য, এই দুইটা যখন থাকবে তখন কোনটি রেওয়া মিলে বসবে আর কোনটি রেওয়া মিলে বসবে না। আমি এটা চেনার জন্য তোমাদের একটু সহজ করে বুঝাই দিচ্ছি, যেটা কীভাবে চিনবো যে কখন রেওয়া মিলে বসবে আর কখন বসবে না।
খেয়াল করো এ কিন্তু প্রথমে হয়েছে, তাহলে কি বড় ভাই না? এ দেখো তো বড় ভাই, আর এ কি অবশ্যই সমাপনী শেষে হয়েছে, মানে পরে হয়েছে। তাহলে এ যদি বড় ভাই হয়, এ যদি ছোট ভাই হয়, তাহলে মারামারি দুজনকে লাগাই দিলাম, কে পারবে? অবশ্যই বড় ভাই পারবে। তাহলে বড় ভাই তখন কি বসবে? দাওয়াত খেতে যাবে, অর্থাৎ রেওয়া মিলে বসবে। তখন আর এই সমাপনী মজুদপূর্ণ রেওয়া মিলে বসবে না। কিন্তু যদি এমন থাকে, দেখো এরা দুজন যমজ ভাই, এরা দুজন থাকলো আর একাই, এটার কথা বাদ দিলাম, এরা দুজন থাকলো আর একাই, এবার বলো তো কে পারবে? এরা তো দুজন, যদিও এ বড় ভাই কিন্তু এরা দুজন যমজ, তাহলে অবশ্যই মারামারিতে কিন্তু এ তখন আর পারবে না, তখন এরা দুজন কিন্তু পেরে উঠবে। তখন কি হবে? এই সমাপনী মজুদ পণ্য এবং সমন্বিত ক্রয়, এরা দুজন তখন রেওয়া মিলে বসবে এবং দুজনেই রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। কিন্তু এই যে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য, এটা তখন আর রেওয়া মিলে বসবে না, এটা তখন আর রেওয়া মিলে বসবে না। ব্যাপারটা বুঝতে পারছো কিনা একটু বলো তো দেখি, তোমরা বুঝছো নাকি বুঝো নাই? বুঝেছো নাকি বুঝো নাই? ক্লোজিং স্টক বসবে না, হ্যাঁ ক্লোজিং স্টক বসবে না। এমডি মাহিব ভুইয়া বলছো ভাইয়া ক্লোজিং স্টক বসবে না, হ্যাঁ ক্লোজিং স্টক বসবে না, কিন্তু কখনো কখনো ক্লোজিং স্টকটা বসবে। তুমি ইংলিশে বলছো, যাই হোক অনেকে বুঝবে না। ক্লোজিং স্টক, ক্লোজিং বলতে সমাপনী বা বন্ধ করে দেওয়া হয় যখন, অর্থাৎ সমাপনী মজুদ, সমাপনী মজুদ, এই সমাপনী মজুদটা বলছে বসবে না। কখন বসবে না? যদি এই সমন্বিত কয়টা না থাকে, তাহলে এই দুইটা যখন থাকবে তখন আমাদের এটা বসবে না, এটা রেওয়া মিলে বসবে এবং ডেবিট দিকে বসবে। কিন্তু যদি এ দুটোই থাকে, তাহলে এরা যেহেতু যমজ ভাই, একসাথে আসে একসাথে যায়, একসাথে বসে একসাথেই খাই, এরা দুজন রেওয়া মিলে ডেবিট দিকে বসবে, আর এ তখন রেওয়া মিলে আর বসবে না। এবার বুঝেছো কিন্তু? দেখো তো। আচ্ছা, এরপর আমি তোমাদের আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে তোমরা অনেক সময় শয়তানের কথা বলো যে আমার একটা শয়তান আছে, যাই হোক শয়তান বলে হয়তো বুঝবে কিনা, গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, এগুলো বলো। তো ব্যাপারটা হচ্ছে যে এই সময় অনেকেই বলো যে এটা তোর ভাবি হয়, এইটা তোর দুলাভাই হয়। তো যাই হোক, এরকম জানি না আসলে এরকম এই সম্ভাব্য বিয়ের দাওয়াত কয়টা পেয়ে থাকো বা কয়টা দাওয়াত খাওয়া হয়। তো আমি তো এরকম সম্ভাব্য বিয়ের দাওয়াত পাই না, দাওয়াত খাওয়া হয় না। তাই ব্যাপারটা হচ্ছে সম্ভাব্য বিয়ে হয় কিন্তু সম্ভাব্য বিয়ের দাওয়াত খাওয়া হয় না, ভাবি বলে ডাকাই হয়। তো ব্যাপারটা দেখো, রেওয়া মিলে কোনো সম্ভাব্য কোনো বিয়েও দাওয়াত হবে না, তার মানে সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলে আসবে না, সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলে আসবে না, মাথায় রাখতে হবে। সম্ভাব্য কোনো বিয়ের যেহেতু দাওয়াত পাওয়া যায় না, সেহেতু সম্ভাব্য কোনো বিয়ে বা সম্ভাব্য কোনো এন্ট্রি রেওয়া মিলে আসবে না। এখন আমি জাস্ট কয়েকটা এন্ট্রি লিখবো দুই পাশে, তোমাদের বলতে হবে যে কোনটা রেওয়া মিলে আসবে, কোনটা রেওয়া মিলে আসবে না। প্রথমে 1 নাম্বার দিচ্ছি, দেখো প্রারম্ভিক মজুদ 10,000। আচ্ছা, আমি টাকা লিখছি না, প্রারম্ভিক মজুদ, এখানে লিখছি হচ্ছে সমাপনী মজুদ। আচ্ছা, 2 নাম্বার দেখো এখানে হচ্ছে প্রারম্ভিক দেনাদার সমাপনী দেনাদার। 3 নাম্বার হচ্ছে ধরো এরকম লেখা থাকলো 1/1/2014 ব্যাংকে জমা, এরপরে 3 লেখা থাকলো এখানে 31/12/14 ব্যাংক জমা। তারিখটা আগে দিলাম আমি, এখানে আসলে তোমাদের ইন্ডিকেট করার জন্য তারিখটা আগে দিলাম, কিন্তু এমনিতে তারিখটা পরে থাকবে, তাই তোমরা বুঝতে পারো। এরপরে ধরো, আচ্ছা দেখো তো এইগুলোর মধ্যে যদি বলি যে কোনগুলো দেখো তো রেওয়া মিলে আসবে, কোনগুলো রেওয়া মিলে আসবে না, একটু নাম্বার আমাকে উল্লেখ করে বলবে যে বাম পাশের এগুলো কোনটা কোনটা রেওয়া মিলে আসবে, কোনটা কোনটা আসবে না। তো আমি তোমাদের নাম্বারগুলো চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে 1 2 3 4 5 আর 6 নাম্বার। দেখো তাহলে কোনগুলো রেওয়া মিলে আসবে আর কোনগুলো রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক দেনাদার 1/1/2014 ব্যাংকে জমা, সমাপনী মজুদ পণ্য, সমাপনী দেনাদার 31/12/2014 ব্যাংকে জমা। বলতো কোনগুলো রেওয়া মিলে আসবে এবং কোনগুলো রেওয়া মিলে আছে? একটা আছে সমাপনী মজুদ পণ্য, এখানে আছে এটা হচ্ছে সমাপনী দেনাদার, এটা দেখো 31/12/2014 বা 14 সালে ব্যাংকে জমা। তাহলে কোন সেই সমাপনী দেখো তো একটু বলো আমাকে। নাম্বার 1 5 6 আসবে, তার মানে আমাকে হচ্ছে আন্নি চৌধুরী বলছো 1 5 6 আসবে, তাহলে 1 5 6 আসবে, 1 5 6 আসবে, 1 5 6 আসবে আন্নি চৌধুরী। থ্যাংক ইউ, তুমি খুবই ভালো বুঝেছো এবং একদম সুন্দর অ্যান্সার দিয়েছো। প্রারম্ভিক মজুদ পণ্য আসবে
আর সমাপনী দেনাদার সমাপনী ব্যাংকে জমা সেটা আসবে। এরপরে বলছে মাহিব ভূঁইয়া বলছো প্রারম্ভিক মজুদ যাবে, হ্যাঁ প্রারম্ভিক মজুদ পণ্য বসবে, সমাপনী দেনাদার যাবে, ব্যাংক জমা 31/12 যাবে, গুড। প্রারম্ভিক আচ্ছা মাহিব ভূঁইয়া আবার বলছো 31/12 যাবে, ওকে থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। দেখো তাহলে আমি প্রথমেই বলেছিলাম সেই কথার সঙ্গে মিল রেখে আবার বলছি, সকল ক্ষেত্রে সমাপনীগুলো বসে, শুধু মজুদের ক্ষেত্রে উল্টা কি বসে, সকল ক্ষেত্রে সমাপনীটা বসে, প্রারম্ভিকটা বসে না, কিন্তু মজুদের ক্ষেত্রে কি বলেছি উল্টা। সেক্ষেত্রে দেখো যদি এখন আমি বলে দিই এখানে দেখো তো এটা দেখো সমাপনীটা কি বসতেছে, এটারও সমাপনী দেনাদার বসলো, এটার সমাপনী ব্যাংকে জমা বসলো, কিন্তু মজুদের ক্ষেত্রে উল্টা, মজুদের ক্ষেত্রে কি বসছে প্রারম্ভিকটা বসছে, দেখো সমাপনীটা বসছে না, তাহলে মজুদের ক্ষেত্রে উল্টা। কিন্তু এখানে যখন আমি 7 নাম্বারটা ধরো আরেকবার দিয়ে দিলাম, আরেকটা এন্ট্রি দিলাম, সেটা হচ্ছে সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয়। এখন বলো তো যে কোনটা কোনটা বসবে আর কোনটা কোনটা বসবে না, এবার দেখি বলো কোনটা বসবে আর কোনটা বসবে না যদি এখানে সমন্বিত ক্রয় থাকে, এর বলো তো একটু দেখি। তো আগে ছিল দেখো প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক দেনাদার, সমাপনী দেনাদার, প্রারম্ভিক ব্যাংকে জমা, সমাপনী ব্যাংকে জমা, আর এখানে ছিল সমন্বিত ক্রয় ছিল না, আমি আবার অ্যাড করে দিলাম। তাহলে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে কোনটা রেওয়া মিলে বসবে আর কোনগুলো রেওয়া মিলে বসবে না। তো এই ক্ষেত্রে দেখো আমি এটার ক্ষেত্রে বলে দিচ্ছি, এটা তো জানি দেনাদারের ক্ষেত্রে সমাপনীটা বসবে, ব্যাংকে জমার ক্ষেত্রে সমাপনীটা বসবে, কিন্তু এবার মজুদ পণ্যের ক্ষেত্রে আমি কি বলেছিলাম সকল ক্ষেত্রে সমাপনীটা বসে, মজুদের ক্ষেত্রে উল্টা। তো এখানে মজুদের ক্ষেত্রে তখন কি প্রারম্ভিকটা বসছিল, কিন্তু এর ব্যতিক্রম রুলস কি বলেছি, সমাপনী মজুদ পণ্য সমন্বিত ক্রয়, তারা ক্ষেত্রে রুলসের কোনো ব্যতিক্রম নাই, সকল ক্ষেত্রেই অন্যান্য ক্ষেত্রে মজুদ ছাড়া অন্য অন্য সকল ক্ষেত্রে কি বসবে শেষেরটা বসবে, মজুদ ছাড়া অন্য অন্য সকল ক্ষেত্রে শেষেরটা বসবে, প্রথমটা বসবে না। কিন্তু মজুদের ক্ষেত্রে ব্যতিক্রম কি, সাধারণত ব্যতিক্রম, সাধারণভাবে শেষেরটা বসে না, প্রথমটা বসে। কিন্তু কখন আমাদের ওই শেষেরটা বসবে, যদি তার যমজ ভাই থাকে, যদি তার যমজ ভাই, তার যমজ ভাই কি দেখো তো সমন্বিত ক্রয় আর সমাপনী মজুদ পণ্য নামের সাথেও মিল আছে, কাজের সাথেও মিল আছে, তারা পরস্পর কি যমজ ভাই, তারা বসবে একসাথে, দুজনেই ডেবিট দিকে বসবে, নাহলে বসবে না, সহজ কথা। তাহলে এবার বসবে 4, 5, 6 আর এই 7 নাম্বার, 4, 5, 6 আর 7 নাম্বারটা রেওয়া মিলে বসবে, আর এই 3টা রেওয়া মিলে বসবে না। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে সমাপনী মজুদ পণ্য কেন রেওয়া মিলে বসে না, বলতে পারবা? দেখো তো সমাপনী মজুদ পণ্য কেন রেওয়া মিলে বসে না, অনেকেই সঠিক আনসার দিচ্ছ, মাহিব ভুইয়া হ্যাঁ ভাইয়া তুমি সঠিক আনসার দিচ্ছ, 4, 5, 6, 7 গুড। তারপরে আন্নি চৌধুরী 3 নাম্বার, 3 নাম্বারটা কি ছিল, না 3 নাম্বারটা তো ছিল মনে হয় প্রারম্ভিক ব্যাংকে জমা, প্রারম্ভিক ব্যাংকে জমা রেওয়া মিলে বসে না। ধরো বছরের শুরুতে তোমার ব্যাংকে কোটি কোটি টাকা ছিল, তখন তুমি চাইলে কিন্তু ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারছো, কিন্তু এখন যদি ব্যাংকে তোমার কোনো টাকা না থাকে, তুমি ব্যাংকে গিয়ে যত টাকারই চেক লিখে দাও, ব্যাংক তোমাকে 1 টাকাও দিবে না, তোমার সেই টাকা পাবেও না। অর্থাৎ এখন তোমার ব্যাংকে কোনো সম্পত্তি নাই যা দিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না, এজন্য এটা তোমার সম্পত্তি নয় যা রেওয়া মিলেও। সমন্বিত ক্রয়, দেখো সমন্বিত ক্রয়ের সূত্রই হচ্ছে, অনেকবারই এই প্রশ্নটা হচ্ছে ক নাম্বারে চলে আসে। সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ ফেরত, মানে ক্রয় ফেরত বাদ সমাপনী মজুদ। আচ্ছা, তো কেন আসে আর কেন আসে না দেখো, ধরো আমরা একটা ব্যবসায়ে ক্রয় করলাম, সাপোজ 10টা কলম ক্রয় করেছি, 10টা কলম ক্রয় করেছি। এখন এই 10টা কলমের মধ্যে বিক্রয় করে দিলাম কয়টা কলম, ধরো 7টা কলম বিক্রয় করে দিলাম, তাহলে সমাপনীতার কয়টা থাকে কলম, সমাপনীতার থাকে কলম কয়টা, 3টা। তাহলে এখন দেখো আমরা যখন রেওয়া মিলে নিয়ে যাই তখন ক্রয়টা কিন্তু রেওয়া মিলে বসে, তো যদি আমাদের ক্রয়টা রেওয়া মিলে বসে তাহলে ক্রয় রেওয়া মিলের ডেবিট দিকে অলরেডি কি হয়েছে, ক্রয় ধরো নামে একটা 10টা কলম বসাই দিলাম। এরপরে এখন যদি আমরা সমাপনী যে 3টা আছে সেটাও যদি আমরা রেওয়া মিলের, যেটা যেহেতু একটা বছর শেষে মজুদ আছে, এটা অবশ্যই সম্পত্তি, চলতি সম্পদ, সো এখানে যদি আবার 3টা কলম আমার সমাপনী মজুদ বসাই দেই, তাহলে কলমের সংখ্যা দেখো তো কত হলো, 10 আর 3 কত, 13টা না? কিন্তু আসলে আমরা কলম কিনেছি কয়টা, 10টা। তো তাহলে আমরা যখন হচ্ছে ক্রয় এবং সমাপনী মজুদ দুটোই যদি রেওয়া মিলের ডেবিট দিকে বসাই, তাহলে এখানে আমাদের কি হয়, ডাবল কাউন্টিং হয়, মানে এই 3টা কলম আবার কি ডাবল কাউন্টিং হবে, দ্বৈত গণনা হবে। আর এই দ্বৈত গণনা রোধ করার জন্য কি করা হয়, সমাপনী মজুদ রেওয়া মিলে বসে না, কারণ রেওয়া মিলে এই যে মোট ক্রয়ের সংখ্যা কিন্তু আমাদের 10টাই। এখন সমাপনী মজুদ পণ্য থাকলে কেন রেওয়া মিলে তখন আবার সমাপনী মজুদ পণ্য বসে, অর্থাৎ সমন্বিত ক্রয় থাকলে,
তো দেখো সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে আমাদের নিট ক্রয়ের পরিমাণ। তাহলে দেখো ক্রয় করেছি 10টা, এখান থেকে যদি আমি 10টার মধ্যে এই যে সমাপনী মজুত পণ্য দেখো বিয়োগ, তাহলে যদি আমি এখানে 7টা বিয়োগ করি তাহলে আমাদের ক্রয় বাবদ কত দেখাচ্ছে, মানে সমন্বিত ক্রয় 7টা। তো যদি আমি এখানে সমন্বিত ক্রয় দেখাই তাহলে সমন্বিত ক্রয় দেখালাম আমি 7টা কলম, আর সমাপনী মজুত পণ্য দেখালাম কয়টা, 3টা। তাহলে এবার মোট কলম সংখ্যা কত হলো, 10টাই হলো। তাহলে সমন্বিত ক্রয় যখন থাকতেছে তখন কিন্তু ডাবল কাউন্টিংয়ের সুযোগ থাকছে না, এই জন্য আমি কি করি, সমাপনী মজুত পণ্য তখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত করি। এই হচ্ছে রেওয়া মিলের ব্যাপারে আরেকটা ব্যাপার থাকে, সেটা দেখো আমি তোমাদের একটু বলছি যে অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে আদর্শ ফর্মে রেওয়া মিল তৈরি করো। তো আমাদের আদর্শ ফর্ম কি আর সাধারণ ফর্ম কি, সেটা হচ্ছে রেওয়া মিলের ফর্ম আবার কলাম সংখ্যা কয়টা সেটা দেওয়া থাকে। তো যদি দেখো এরকমটা থাকে আমাদের, কখন আমরা এভাবে রেওয়া মিল তৈরি করি, একটা হচ্ছে ক্রমিক নাম্বার, এটা হচ্ছে হিসাবের নাম, এটা হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা। তো এটা হচ্ছে আমাদের কি রেওয়া মিল। এখন প্রশ্নে আসছে যে আদর্শ ফর্মে বা আদর্শ ছকে রেওয়া মিল তৈরি করো, তখন আমাদের ফর্মটা কি চেঞ্জ হবে। অনেকে এই কথাটা বুঝতে পারি না বলে কি করি, আমরা দেখা যাচ্ছে সে তখন প্রশ্নের অ্যান্সারই করতে পারি না। তো তেমন কোনো জটিলতা নাই। আদর্শ ফর্ম বলতে আমাদের রেওয়া মিলে আদর্শ ফর্ম বা আদর্শ কলাম সংখ্যা হচ্ছে টোটাল 5টি। তো এখানে কি হবে, খতিয়ান পৃষ্ঠা অথবা হচ্ছে আমরা সূত্র ইউজ করতে পারি, যে সূত্র এইটা যখন আমরা নিয়ে আসবো তখন এটা কি হবে আদর্শ ফর্ম, আর যদি আমরা এটা না নিয়ে আসি তাহলে হবে এটা রেওয়া মিলের সাধারণ ফর্ম। তো যখন আমাদের সাধারণ ফর্ম হবে তখন দেখি কীভাবে হবে। আর আরেকটা ব্যাপার থাকে, যদি হচ্ছে এরকম হয়, আমরা যেহেতু এখানে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ উভয়কে আমরা কি করি, বিয়ে দেই, যদিও ঘটকালি যে করে সে দেখা যাচ্ছে মেয়ে পক্ষের কাছে গিয়ে এমন করে বলবে যে এই ছেলে অনেক ভালো, এই ছেলের মতো ছেলেই হয় না, এমনকি এই ছেলে ছাড়া আসলে আপনার মেয়ের জন্য পৃথিবীতে আর কোনো ছেলেই নাই। আবার ঠিক একইভাবে ছেলের কাছে এসে বলবে এই মেয়ের মতো আর মেয়েই হয় না, আপনার কপাল ভালো তাই এরকম একটা মেয়ে পেয়েছেন, বলে অনেক কিছু বাড়িয়ে টাড়িয়ে বলেও দেখা যাচ্ছে কি করে বিয়েটা হয়ে যায়। কিন্তু বিয়ের পরে তো সবাই জেনেই যায়। তো ব্যাপারটা হচ্ছে দেখো, বিয়ের পরে যদি এমন হয় যে ছেলে পক্ষ বেশি বাড়ায় বলছে, আসলে ছেলে পক্ষটার কম, বা মেয়ে পক্ষ বেশি বৃদ্ধি করে বলেছে মেয়ে পক্ষের এতটা নাই, মেয়েটার পক্ষের কম, তখন কি হবে, তার জীবন কিন্তু ভবিষ্যতে অনিশ্চিত হয়ে যায়। কারণ ভবিষ্যতে যখন জানাজানি হয়ে যাবে তখন হয়তো তাদের ডিভোর্সও হয়ে যেতে পারে, এইগুলা কারণ নেই, অনেক হয়ে থাকে এগুলা। তো সেক্ষেত্রে এখানেও আমাদের ব্যাপার আছে, তার মানে কি যে একটু বেশি বাড়িয়ে বলবে কিন্তু তার কম আছে, অর্থাৎ যার কম থাকবে সেই কি করবে, তার ভবিষ্যৎ জীবন অনিশ্চিত কিন্তু। তো এখানে আমাদের তাই, ধরো আমি জাস্ট কয়েকটা এন্ট্রি দিচ্ছি, যে এখানে ধরো কি আছে আমাদের 1 নাম্বার মনে করো যে মূলধন আছে। আচ্ছা, এটা আমি আপাতত রাখছি না। এখানে ধরো প্রথম আছে নগদ তহবিল। তো নগদ তহবিল ধরো এটা অবশ্যই সমাপনী বসবে, প্রারম্ভিকটা বসবে না। তো সমাপনীতে কত আছে, ধরো 30,000 টাকা আছে, তাহলে এটা কোন দিকে বসবে, ডেবিট। এরপরে কি আছে 2 নাম্বার ধরো আছে হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে প্রাপ্য হিসাবে কোনটা বসবে, শেষেরটা বসবে, অবশ্যই সমাপনীটা বসবে, প্রথমটা বসবে না। প্রাপ্য হিসাব ধরো আছে 20,000 টাকা। এরপরে আমি দিলাম ধরো হচ্ছে বিক্রয়। বিক্রয় তাহলে কোন দিকে বসবে, বিক্রয় একটা আয়, তাহলে বিক্রয় যেহেতু একটা আয় বসবে অবশ্যই কোন দিকে, ক্রেডিট দিকে বসবে। ধরো বিক্রয় আছে 1 লক্ষ টাকা। এরপরে ধরো আছে 4 নাম্বার ট্রেডমার্ক। অনেকে তোমরা বোঝো না ট্রেডমার্ক মানে কি বলো তো দেখি। ট্রেডমার্ক সুনাম প্যাটেন্ট এগুলো হচ্ছে অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তি অবশ্যই। তাহলে ট্রেডমার্ক কোন দিকে বসবে, ডেবিট দিকে বসবে। ধরো 20,000 টাকা হলো। এখন যদি আমি অল্প এন্ট্রি দিচ্ছি, তোমাদের যদি কোনো এন্ট্রি যে ভাইয়া এটা কোন দিকে বসবে বা এটা কোন দিকে বসবে না, এটা নিয়ে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে ভালো নেই। ধরো এখানে দিলাম আমি, এগুলো দিয়েছি। এখন দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, দেখো এখানে আরও একটা এন্ট্রি দিলাম, ধরো 5 নাম্বার দিলাম যে হচ্ছে আসবাবপত্র দিলাম হচ্ছে 50,000 টাকা। এবার যখন আমরা রেওয়া মিলের যোগফল করতে যাব তখন দেখতে পাচ্ছি এখানে দেখো 30, 20, 50, 20, 70 আর 50 হচ্ছে 1,20,000 হচ্ছে এই পাশে। আমি দেখতে পাচ্ছি এই পাশে কত হচ্ছে, 1,20,000 টাকা হচ্ছে। এখন আমি ক্রেডিট দিকে দেখতে পাচ্ছি, দেখো ক্রেডিট দিকে মাত্র 1 লাখ টাকা হচ্ছে। তাহলে দেখো তো ক্রেডিট দিকে 20,000 টাকা কম আছে না। এখন অনেকে এই জায়গাতে ভুল করে যে সরাসরি ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব লিখে 20,000 টাকা দিয়ে দেয়। এই ভুলটা করবো না। প্রথমে দেখবো, যখন দেখবো ক্রেডিট দিকে টাকা কম আছে তখন আমরা দেখবো যে ক্রেডিট দিকে মূলধন নামে কোনো এন্ট্রি আছে কি নাই। দেখো তো এখানে কি মূলধন নামে কোনো এন্ট্রি আছে, যেহেতু ক্রেডিট দিকে 20,000 টাকা কম সেহেতু আমি দেখবো ক্রেডিট দিকে মূলধন নামে কোনো এন্ট্রি আছে কি নাই। যেহেতু এখানে কোনো মূলধন নামে এন্ট্রি নাই তাহলে 6 নাম্বার আমি কি লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে মূলধন হিসাব। ধরো মূলধন হিসাব লিখলাম আমি হচ্ছে
10,000 টাকা সাপোজ। এখন যদি আমি দেখি যে মূলধন হিসাব নামে একটা ক্রেডিট দিকে 10,000 টাকার এন্ট্রি আছে, তারপরে ধরো ক্রেডিট দিকে বা ডেবিট দিকে যেই কোনো দিকে কি হয়েছে, কম হয়েছে, তো যেই পাশে বেশি হবে আমি সেই পাশে আগে যোগ করে দেবো। এই পাশে কত হয়েছে, এই পাশে দেখো হচ্ছে 1,20,000, তো আমি কি করলাম এই পাশে 1,20,000 টাকা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। এবং এই পাশে আমি কি করছি, এই পাশে কিন্তু 1,20,000 হয়নি, বাট আমার কাজ ধরো সমান করা, আমি কি করে দিলাম 1,20,000 টাকা লিখে দিলাম। বাট এই পাশে হয়েছে কত, 1,00,000 আর 10, 1,10,000। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, আরও 10,000 দেখো কম আছে, তো যে 10,000 কম আছে সেটা এখানে লিখলাম। লিখে আমি এখানে আরেকটা হচ্ছে ক্রমিক নাম্বার দিব এবং এখানে লিখবো এটা হচ্ছে অনিশ্চিত হিসাব। অনিশ্চিত হিসাব, এই অনিশ্চিত হিসাব যেটা সেটা হচ্ছে এই 10,000 টাকা। অর্থাৎ আমাদের যে কোনো কারণে কোথাও হয়তো ভুল হয়েছে, যার কারণে কি হয়েছে, আমাদের এই হিসাবটা মেলাতে পারেনি, তাই সাময়িকভাবে সাময়িকভাবে আপাতত হিসাবটাকে ক্লোজ করার জন্য আমরা অনিশ্চিত হিসাব দিয়ে বন্ধ করে দিলাম এটাকে। যখনই আমাদের ভুলটা ধরা পড়বে সাথে সাথে কি করতে হবে, অনিশ্চিত হিসাবের দূর করতে হবে। আর এটা হচ্ছে রিওমিল। তো রিওমিলের আমি যেটা বললাম সে টোটালটাকে আমি আবার কি করতে পারি, জাস্ট 2 মিনিট আমি হচ্ছে তোমাদের জন্য একবার রিকভার করে দেবো। দেখো সেটা হচ্ছে বলেছি সবাই আদম, আর সব আদমই রিওমিলে বসবে। তো কে বসবে, সবাই বসবে কি ডেবিট দিকে, আদম বসবে কি ক্রেডিট দিকে। সবাই বসবে ডেবিট, আদম বসবে ক্রেডিট দিকে। আর বিপরীত হলে কোন দিকে বসবে, বিপরীত দিকে বসবে। তাহলে সবাই এর বিপরীত মানে ব্যয়ের বিপরীত, সম্পদের বিপরীত, এগুলো বসবে কোন দিকে, আবার ক্রেডিট দিকে, মানে বিপরীত হলে বিপরীত দিকে ঘুরে যাবে। দায়ের বিপরীত হলে আবার ডেবিট দিকে চলে আসবে। এছাড়া কি বলেছি, যত সঞ্চিতি আছে সবগুলো বসবে ক্রেডিট দিকে এবং শুধুমাত্র পাওনাদার বাটা সঞ্চিতি বসবে ডেবিট দিকে। এছাড়া কি আছে আমাদের প্রারম্ভিক যেগুলার সমাপনী যেগুলো নিয়ে সমস্যা হয়, সেক্ষেত্রে সকল ক্ষেত্রে সমাপনীগুলো রিওমিলে আসবে, প্রারম্ভিকটা আসবে না। শুধু প্রারম্ভিকটা আসবে কার ক্ষেত্রে, মজুদের ক্ষেত্রে। সবার ক্ষেত্রে শেষেরটা আসে, প্রথমটা আসে না। মজুদের ক্ষেত্রে প্রথমটা আসে, শেষেরটা আসে না। উল্টা, মজুদের ক্ষেত্রে কি বলছি আমি, উল্টা, সবার ক্ষেত্রে শেষেরটা আসে, প্রথমটা আসে না। মজুদের ক্ষেত্রে প্রথমটা আসে, শেষেরটা আসে না। কিন্তু কখনো কখনো ব্যতিক্রম রুলস হচ্ছে, যদি সমাপনী মজুদ পণ্য সমন্বিত ক্রয়, তারা পরস্পর যমজ ভাই, একসাথে আসে, একসাথে যায়, একসাথে বসে, একসাথেই খাই। কোথায়, দাওয়াতখানায়। আর দাওয়াতখানা কোথায়, রিওমিল। যেহেতু রিসিপশন আমরা কোথায়, ডেবিটে কে বসবে, কেইটে বসবে সেটা নির্ধারণ করে দিচ্ছি। তো কি করবো আমরা, দাওয়াতখানাতে যদি সমাপনী মজুদ পণ্য সম্মিলিত ক্রয় দুজনেই থাকে, দুজনেই রিওমিলের ডেবিট দিকে বসবে। আর যদি একা একা থাকে তাহলে সে রিওমিলে বসবে না। এ হচ্ছে ব্যাপার। এছাড়া যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বলতে পারো। আর তোমাদের আজকের অবশ্যই আমি তোমাদের আজকে যে ফার্স্ট হয়েছে মেনশনে তাকে আমি হচ্ছে ঘোষণা করব নামটা, একটু ওয়েট করো 2 মিনিট। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও যে ভাইয়া এইটা আসলে কোন দিকে বসবে বা এটা বুঝতে পারছি না এরকম, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে হচ্ছে বলে দিব। এটা কি বলছে, নগদ তহবিল ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, হ্যাঁ, বিক্রয় ক্রেডিট, হ্যাঁ, ট্রেডমার্ক অবশ্যই ডেবিট, হ্যাঁ, ট্রেডমার্ক হচ্ছে একটা স্থায়ী সম্পদ, স্থায়ী অস্থায়ী সম্পদ, তাই ডেবিট। আচ্ছা, তোমাদের পুরস্কারটা আমি ঘোষণা করি। আর অবশ্যই অবশ্যই আশা করব তোমরা আল্লাহর রহমতে সুস্থ আছো এবং বাসায় বসে আমাদের চলো শিখির সাথেই আছো, ক্লাস করতেছো। দেখি আজকের দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। শেষ করে